বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন 25 ডিসেম্বর। তিনি লন্ডনে বিএনপির একটি অনুষ্ঠানে নেতাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, যাদের সঙ্গে 18 বছর ধরে তার দেখা সাক্ষাৎ, তাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে আসবেন এমনটি বলেছেন ইনশাল্লাহ আমি 25 ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছি। এর মধ্যে বিএনপি তার যে রাজনৈতিক সহযোগী যারা রয়েছে মাঠের, যাদের সঙ্গে জোট বা আসন বন্টন করার কথা, সেই কাজটি এখনও সেভাবে শুরু করেনি, যেটির অপেক্ষায় জোট সঙ্গীরা, এবং তারা অনেকটা অসন্তোষ বা নাখোশ হয়ে আছেন এখনও কেন ডিক্লেয়ার হচ্ছে না। অন্যদিকে জামায়াত সহ যে 8 দল, তাদের যে আসন সমঝোতা সেটি এখনও চলছে। সব মিলিয়ে এর মধ্যে জাতীয় পার্টি ঘোষণা দিয়েছে, অর্থাৎ যে অংশটি জিএম কাদেরের নেতৃত্বে আছে, তারা ঘোষণা দিয়েছেন 300 আসনে তারা প্রার্থী দিচ্ছেন। অপরদিকে আনিসুল ইসলাম মাহমুদ, তার যে অংশটি আছে, তাদের যে একটি জোট হচ্ছে 18টি দল নিয়ে এনডিএফ, তারাও 300 আসনে প্রার্থী দিবেন এমন ঘোষণা দিয়েছেন। তো সব মিলিয়ে এমন যখন পরিস্থিতি, তখন বিভিন্ন রকম হামলা, হত্যা চেষ্টা, প্রার্থীদের উপর হামলা, এই ধরনের ঘটনায় কিছুটা অন্যরকম রাজনীতি আমরা এখন দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা রয়েছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো তৎপরতা রয়েছে। এই যে দোলাচলের রাজনীতি আর এসএসটির গণতন্ত্র, এটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। দুজন অতিথি আমাদের স্টুডিওতে আছেন। আমার ডানে আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, স্বাগত আপনাকে। আর সর্বডানে আছেন অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বাগত আপনাকেও। জনাব আশরাফ আলী আকন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসন ভাগাভাগি বলবো না, আপনারা যেটি বলছেন আসন সমঝোতা, 8টি দল, এবং বলা হচ্ছে যে আপনাদের এখানে দলের সংখ্যা বাড়তেও পারে। একটু আমাদেরকে যদি জানান, আপনারা আসন সমঝোতায় কতটুকু এগুলেন, কতটুকু সমঝোতা হলো, কি চলছে, দল নতুন করে কারা আসছে আপনাদের সাথে? বিসমিল্লাহির রহমানির রহিম। নিউজ 24 কর্তৃক আয়োজিত আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, উপস্থিত বিজ্ঞ সহ-আলোচক হাবিবুর রহমান হাবিব ভাই, দর্শক শ্রোতমণ্ডলী, নির্বাচনী সমঝোতা এটা রাজনৈতিক পরিবেশের একটা নূতন সংযুক্ত, নূতন আসন সমঝোতা। আসন সমঝোতা। এর আগে ছিল আসন ভাগাভাগি। জি, তা আমরা ওইটা নিয়ে এখন করছি আসন সমঝোতা। আসন ভাগাভাগি হয় কি, বড় একটা দল উনি আসন ভাগ করে দেন, আর আসন সমঝোতায় কোনো বড় দল নাই। এখানে 8টা দল আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি, তারা লিয়াজো কমিটির মাধ্যমে কোথায় কি কাকে প্রার্থী করলে ওই আসনটা আমরা জিতে পারবো, পার্লামেন্টে পাঠাইতে পারবো, এই চিন্তা ভাবনা করে আসন সমঝোতা। তো সমঝোতার কাজ চলছে, প্রক্রিয়াধীন আছে, আলাপ আলোচনা চলছে। আল্লাহর রহমতে এখানে যেহেতু আমাদের ক্ষমতাটাই বড় মুখ্য না, ক্ষমতা ইসলাম দেশ, মানবতার স্বার্থেই ক্ষমতাকে মনে করি আমরা। তো এই জন্যে আসন সমঝোতার আলোচনা চলছে, খুবই সুন্দরভাবে চলছে। 2-1 দিনের মধ্যেই আমরা এটা করবো ইনশাল্লাহ, ম্যাক্সিমাম 3-4 দিন আর কি আমরা ঘোষণা করব। 4টি দলের সাথে আরও অনেক দলই যোগাযোগ করতেছে আর কি। কোন কোন দল আসতে পারে? না, আলাপ আলোচনা তো অনেক দলের সাথেই চলছে আর কি। তার মধ্যে আসতে পারে, কে আসতে পারে না পারে, এটা আর দলে যোগাযোগ চলছে আর কি। না, আমরা যেমন লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরানকে দেখছি এখন আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় যেখানে আপনারা নেতৃবৃন্দরা যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে তাকে। আগে তিনি বিএনপি জোট থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমরা আরও এইটাকে কৌশল হিসাবে আরও কিছুদিন সময় লাগবে, এবং অধিকাংশ দল আপনি আশ্চর্য হয়ে যাবেন, যারা যারা যোগাযোগ করতেছে, এই এটা খুবই তাৎপর্যপূর্ণ। এইটা আমরা আরও এই 4-5 দিন পরে আমরা এটা বলতে পারবো যে আপনারা বলছেন এই যে যারা আসতে চাচ্ছে, আপনাদের যে বক্তব্য এবার যে ইসলামের পক্ষে 1 বাক্স, ইনারা কি এই বক্তব্য মেনেই আপনাদের সাথে আসছেন? মানে যারা আসতে চাচ্ছেন নতুন? ইসলামের পক্ষে তো বটেই, কারণ দেশের শান্তি নিরাপত্তা, যেমন বিএনপি তো বলে মদিনা ইসলাম চায় তারা। এই যে মদিনা ইসলামের মধ্যেই তো শান্তি, আসলেই শান্তি যদি এটা ঠিকমতো ধারণ করা যায়। তো এই যেহেতু আমরা 8 দলের একটা কমন একটা সিদ্ধান্ত আছে যে
ওয়ান বক্স সিস্টেম, এক বাক্স। তা সেইটা তো যারা আসবে তাতে এই পয়েন্ট মেনেই আসতে হবে তাদের। জি, ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে। জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপির এই যে যারা শরিক ছিলেন আন্দোলনের, তাদের জন্য যে আসনগুলো রাখা হয়েছে সেগুলো ভাগ করে দেয়া হয়েছে কিনা বা কতদূর এগুলো? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24 সম্মত দর্শক শ্রোতাদের সচেতন সালাম। বিজ্ঞ সমালোচক আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক আশরাফ আলী আকন্দ ভাইকে আমার শুভেচ্ছা। আমি শুরুতে আপনার প্রতি সমবেদনা জানাই যে আপনি মানে আহত অবস্থায় এসেছেন। কদিন আগে আপনি দুর্ঘটনায় পড়েছিলেন। হ্যাঁ, মহান আল্লাহ পাকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বড় ধরনের ঘটতে পারতো, আমার পা কেটে গেছে, মাংস উঠে গেছে। তারপরেও যেহেতু রাজনীতি করি, বসে থাকতে পারি নাই। একদিনের জন্য রেস্ট পাইনি বলে আমার পায়ের অবস্থা খুবই খারাপ। আগামীকাল ডাক্তার কাছে যাব, সুস্থতা কামনা করছিলাম। দেশবাসীকে দোয়া চাই আমি যেন তাতে সুস্থ উঠতে পারি। আমিও প্রথমে দেশবাসীকে আমার এই কষ্টের মধ্যে দিয়ে একটা শুভ সংবাদ দিতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, এখন একমাত্র সন্তান তারেক রহমান আগামী 25 তারিখ ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন। আমরা যেমন খুশি, আমি মনে করি যে বাংলাদেশের সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দল তারাও খুশি যে তারেক রহমান দেশে আসুক। আমরা তাকে সাদরে গ্রহণ করার জন্য আমরা অপেক্ষা করছি আগামী 25 তারিখ পর্যন্ত। মহান আল্লাহ পাক যেন আমাকে ততদিন সুস্থ করে দেন এবং দেশবাসী মা যেন সুস্থ ফিরে আসুক, এই প্রত্যাশা রেখে আমি আপনার প্রশ্নের উত্তর এভাবে দিতে চাই। এখন আমাদের পরিপূর্ণটা এখন হয় নাই। আমাদের যারা আমাদের শরিক সংগঠনগুলি আমাদের সাথে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে। এবং এবার একটা সমস্যা হলো কি, আমি বলি যে এই যে আমরা চেয়েছিলাম বিএনপি যে কত আন্তরিকতা শরিকদের প্রতি, সেটা প্রমাণ মিলে যখন সিইসি যখন আপনার এই যে জোট করুক আর যাই করুক, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন যার যার প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, তখন কিন্তু বিএনপি এটা আদালতে গিয়েছিলেন যে এইটা যেন না হয়। কারণ অনেক দল আছে, ছোটখাটো দল আছে, নেতা হয়তো পরিচিত, দল আছে তাদের প্রতীক পরিচিত নয়। যখনই তারা অন্য প্রতীকে নির্বাচন করবে, তখন বিএনপির যে হাজার হাজার লক্ষ লক্ষ যারা ভোটার, তারা অনেক প্রতীক কোনটা সেটা খুঁজে বের করতে তাদের সময় লেগে যাবে, আমরা যতই বলি না কেন। তারপরে কিছু কিছু তো সাধারণ মানুষ আছেই যে বিএনপি প্রতীক নেই, আর ভোট দিয়ে যায় কী হবে। ওই প্রতীকেই তো প্রচারণা চলবে না, নির্বাচনী প্রচারণার সময় নেই চলবে, কিন্তু একটা প্রতীক পরিচিত, একটা প্রতীক যেমন দাঁড়িপাল্লা পরিচিত হয়ে গেছে, আওয়ামী লীগের নৌকা পরিচিত ছিল, বিএনপি ধানশীষ পরিচিত। তো এই পরিচিত প্রতীকের একটা সুবিধা আছে, মানে এইটা নিয়ে আপনারা একটা অসুবিধায় পড়েছেন। আমরা একটু পড়ছি, আমরা যাচাই বাছাই আমাদের করতে হচ্ছে। দিলাম প্রতীক একটা, একজনকে দিলাম, হয়তো সে যদি ওই প্রতীকের কারণে যদি জয়যুক্ত হতে না পারে, তাদের ব্যাপারেও তাদের সাথে আলোচনা করেই আমরা হয়তো এটা আমাদের নেতারা করবেন। পরবর্তী সময় তাদের জন্য আমাদের আরও সুযোগ সুবিধা দেওয়ার যে বিষয়গুলি আছে সেগুলি আমাদের বিবেচনা আছে। আমরা চাই যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল তাদের জয়ী হয়ে আসুক, তাদের আমরা যত বেশি সংখ্যক আসন দেওয়া যায় সেই প্রচেষ্টা আমাদের মধ্যে। মানে ওই পরিমাণ আসন কি রেখেছেন আপনারা? না, যে পর্যন্ত আছে আমাদের যে আসন যেটা দেওয়া হয়েছে আমাদের, তাতে হয়ে যাবে তেমন হওয়ার কথা। তারপর না হয়তো আমাদের যাদেরকে দেওয়া হয়েছে তারা স্যাক্রিফাইস করবে। আমার ওখানে ধরেন যদি এমন কোনো প্রতীক ওখানে জোটে যদি থেকে থাকে, তারা যদি বলে যে এই প্রতীকটা আমাদেরকে দিতে হবে, এলাকা থেকেও এসেছেন, আপনার কাছে জানতে চাই ভোটের মাঠে যে ওনাদের যে একটা নতুন মানে বয়ান ওনারা দিয়েছেন যে ইসলামের পক্ষে এক বাক্স, এইটা ভোটের মাঠে মানে কেমন, আপনার কি মনে হয়? এইটা আমার ভাই আশরাফ আলী আকন্দ ভাইকে আমি খুব বিনীতভাবে বলতে চাই, উনি যে কথাটা বললেন এই কথাটা এখন আমি আর বিশ্বাস করতে পারছি না। কারণ ওনার ইসলামের পক্ষে এটা বাক্স, এটা আমি কোনোভাবেই মানব না। কারণ তাদের সবচেয়ে বড় দল শরিকের ভিতরে হলো জামাত ইসলাম। তারা এই দেশের মানুষ যারা খাঁটি মুসলমান আলেমুলামা যারা, তা বিশ্বাস করে না যে জামাত ইসলাম একটা ইসলামিক দল। আরিফুল ইসলাম তেমন একটা নাম, শরীফুল ইসলাম তেমন একটা নাম, আমিনুল ইসলাম তেমন একটা নাম, জামাত ইসলাম তেমন একটা নাম। এদের ভিতরে ইসলামের আকিদা, ইসলামের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধা নেই, তার খলিফার প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই। আপনাদের সাথে যখন জোটে ছিল তারা ইসলামী দল হিসেবে ছিল না, রাজনৈতিক দল হিসেবে ছিল। তাদের সাথে আমাদের আদর্শগত মিল ছিল না। তো তাদের সাথে আমার একটা রাজনৈতিক একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য আমাদের সাথে তারা ছিল, তাদের সাথে আদর্শিক মিল আমাদের ছিল না। তারা স্বাধীনতা বিরোধী, অস্বীকার কোনো উপায় নাই।
তাই বলে কি আমার সাথে জোরে ছিল বলে তারা ভুল অবশ্যই করতো, নিজেরাই স্বীকার করে। আমার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম আল বদর, আল শামস, তারপরে আপনার হলো শান্তি কমিটি সৃষ্টি করা, এগুলো তার দায়িত্বভিত্তি পড়ে না। এবং তারা মন্ত্রিত্ব নিয়েছিল যখন আমরা যখন ভারতে ট্রেনিং নিচ্ছি বা আমাদের মানুষরা যখন যুদ্ধ করতেছে রণাঙ্গনে, তখন তারা পাকিস্তান সরকারের পক্ষে সমর্থন দিয়েছিল। বিএনপির তাই বলে কি আমার সাথে জোরে ছিল বলে কি তার ওই অপকর্ম ভুলে যাবে? বিএনপির অনেক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন যে মদিনার ইসলাম কায়েম করবেন। না, মদিনার বাস্তবায়ন ইসলাম করবেন। আমরা তো মদিনার ইসলাম, আমরা শান্তি চাই, জি, আমরা শান্তি চাই। আমরা বলি না যে আমরা ইসলামিক দল, আমরা তো বলি না ইসলামিক দল। হ্যাঁ, আমাদের দলের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে বলেছেন যে ধর্মীয় এর প্রতি আমাদের একটা আনুগত্য বা সম্মান বোধ দেখানো যেটা। তাই বলে আমরা ইসলাম অন-ইসলাম তো ব্যাপার না, আমরা বলছি ধর্মীয় অনুভূতির প্রতি আমাদের না আপনাদের সম্মান এবং নেতৃবৃন্দ আমাদের সাম্প্রতিক সময়ে যে বক্তব্য যে- রাখছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ওনারা সেখানে বলছেন আমরা যে মদিনার ইসলাম আপনারা আমরা- বিশ্বাস করেন, সেটা কায়েম করতে চান। মানে যদি ইসলাম ধর্ম এখানে 90% মানুষ ইসলাম ধর্ম, জি। সেই জন্য সেই পরিপ্রেক্ষিতে উনি আপনার সংবিধান বিসমিল্লাহির রহমানির সংযোজন করেছিলেন। এবং বিএনপির কর্মকাণ্ড যা দেখা যায়, এই বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন তো এই যে ইসলামিক দলগুলি বলেন তাদের বিরুদ্ধে কোনো মামলার মোকদ্দমা হয় না, বা তারপরে এই যে মাদ্রাসার উন্নয়ন হয়েছে, আপনারা যে মাদ্রাসাগুলি, না ইসলামিক দলগুলো তো এগুলি- রাজনীতিরই সুযোগ দিয়েছেন এখন- জিয়াউর রহমান। হ্যাঁ, তো এখন এরা কিন্তু এখন তো অস্বীকার করে, বড় দল যেটা তারা অস্বীকার করে এবং অসমান ভাষায় কথা বলে। এবং আমি আলী আশরাফ মানে আশরাফ আলী আকন্দ ভাইকে এটুকু বলতে চাই যে এইটা শেষ হয়ে গেছে। কবে বলেন, আপনাকে প্রশ্ন করি। জামায়াতে ইসলাম যে ইসলামিক দল না, ইসলামের সাথে যে এটা প্রতারণা করে, এটা কবে প্রমাণ হয়েছে বলেন তো? আপনি বলতে পারি, পুরস্কার দেবো আপনাকে। আপনি বলেন, আমার আপনি পুরস্কার পুরস্কার দরকার নেবেন না? না। হ্যাঁ, এত বড় চান্স কিন্তু। এরা যেদিন কৃষ্ণ নন্দীকে দাড়িপাল্লা দিল, সেদিন থেকে আর তারা বলতে পারে না যে আমরা ইসলামের খেদমতগার সৎ মানুষের শাসন চাই, কোরআনের আইন চাই। আর বলতে পারে? বলতে পারে? আর এরাই বলছে কয়েকদিন আগে যে দাড়িপাল্লাকে জেতানোর জন্য আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এ কথা বলছে। দাড়িপাল্লা ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে, ধানশিরে ভোট দিলে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। তো এই কৃষ্ণ নন্দীকে জেতানোর জন্য কি আল্লাহ দায়িত্ব নেবেন? কত বড় ভণ্ডামি! এবং তারা পূজা মণ্ডপে গিয়ে, আমি তো পূজা মণ্ডপে গিয়ে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলি কিন্তু আমি সম্পর্ক শুরু করি। আমি পূজা মণ্ডপে সবচেয়ে বেশি মানুষ সহায়তা করি আমি। পূজা মণ্ডপে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আপনি? হ্যাঁ বলি তো, আমি আমার ধর্ম করে বলবো না কেন? আমি ওকে নম নম এটা করি না, ওখানে গীতা পাঠ আমি করি না, কিন্তু জামাত ইসলাম গীতা পাঠ করে। জামাত ইসলামের বক্তৃতা যায় কে? কৃষ্ণ বিষ্ণু মোহাম্মদ ঈসা মুসা এক, রোজা পূজা মুজা রিপিট হবে। বলতে পারে কোন মুসলমানের? বলতে পারে? তার ইমান থাকবে? বলেন। সাইদি সাহেবের বক্তব্য শোনেন, সাইদি সাহেবের ছেলে যখন পূজা মণ্ডপে যায় তখন সাইদি সাহেব এটা দেখা যায়, এই দুর্গা পূজা যারা যাবে তার ইমান থাকবে না, তার ছেলেকে বলতেছে। ছেলে যাচ্ছে, ওটা এখন তো এই যুগের দেখানো সম্ভব। ইসলামের জামাত ইসলাম একটা টোটালি ভণ্ড একটা দল, সে ভণ্ড একটা দল, তারা ইসলামিক কোরআনের একটা বাক্স হবে, এটা মানুষ এই কথাগুলো আপনারা তো যখন আপনাদের সাথে জোটে ছিল তখন ছিল বলতেন বলে না? আমাদের সাথে আপনারা তো আদর্শ বলেন নাই তখন? আমরা বলি না, আদর্শিক তো ছিল না। তাদেরকে অনেক ভালো বলতেন আপনারা। না, আমরা ভালো বলার কি আছে? এখন তাদের এখন একটা মানুষ ধরেন আপনার আমাদের সাথে ছিল, জি, এখন সেই মানুষটা যখন তার চরিত্রের দিক থেকে এখনো সংশোধন হয়নি, তখন আমরা কি বলবো? তারা নিজেরা বলতেছে তো, জি, তারা নিজেরা এখন, আগে তো কথা বল নাই, এই 5 তারিখের পরে বলতেছে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছি, আগে তো এগুলি বলতো না। হ্যাঁ, তারা স্বাধীনতাকে স্বীকার করে না। আজ গত ইতে গিয়েছিল কিনা জানি না, আমার মনে হয় যে স্মৃতিসৌধ তারা যায়নি। তো একটা দল যদি স্মৃতিসৌধে না যায়, সে কি বাংলাদেশের স্বাধীনতা মানলো? সে যারা আসলে এখন আপনারা মানে- কি স্মৃতিসৌধে গিয়েছিলেন? আমরা দোয়া করছি স্মৃতিসৌধে যে না, যাইনি। আমরা স্মৃতিসৌধে যে এটা আমরা কোনোদিন যাই না। আমরা পরিষ্কার বলছি, আমরা রুহের মাত্রা যার জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, স্মৃতিসৌধে মানে যান না তাদের জন্য কেন আমরা যান না? দহন অনুষ্ঠান করি। মানে আমরা জান না যে এটা মানে মানে কোন যুক্তিতে জান না আর কি? কোন যুক্তিতে আলেম ওলামা বলতে পারবে, যেহেতু এটা আলেম নির্ভর দল, ওনারা বলতে পারবে কেন যাই না। কোনো আলেম ওলামা তো যায় না, বাইতুল মাকানের খতিব তো যায় না, ওনার যাওয়া দরকার ছিল তো, উনি তো যায় না। বড় বড় মাদ্রাসাগুলার এরা তো যায় না। আচ্ছা, তা কাজী মানে ধর্মীয় কারণেই ধর্মীয় কারণে হোক যে ফুল দেওয়া হয় না আমরা শহীদদের জন্য দোয়া করি, আচ্ছা, এটা হলো আমাদের কাজ। আমরা কখনো
ওই সে যায় না। এইটা আলেমোলামা যখন বলবে, হ্যাঁ, যেটা যাওয়াই আছে, এই বাংলাদেশে যারা শীর্ষস্থানীয় আলেমোলামা আছে ওনারা বললে তখন আমরা দেখবো এটা। যেহেতু আমরা একটা ধর্মীয় দল করি, ইসলামী দল করি, সেখানে আলেমোলামার সিদ্ধান্ত বাইরে কিছু করা মুশকিল। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে আবার কথা বলবো। দর্শক, RSS স্টিল জনতন্ত্র গণতন্ত্রে চলমান রাজনীতি নিয়েই কথা বলছি আমরা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RSS স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম চলমান রাজনীতি নিয়ে। জনাব আশরাফ আলী, এখন আপনার কাছে আসতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। ওনার এই আশা নিয়ে বিশেষ করে আপনাদের 8 দলের বিভিন্ন বক্তব্য আমরা পেয়েছি। উনি আসবেন কিনা, কবে আসবেন, নানা রকম শঙ্কা ছিল, এবং নিরাপত্তা শঙ্কাও বাংলাদেশে নানানভাবে আছে বর্তমান পরিস্থিতিতে। আপনার ওনার এই আগমনকে কিভাবে মূল্যায়ন করবেন? আগমনকে তো আমরা স্বাগত জানাই। উনি একজন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের ছেলে হিসাবে, তারপরে বেগম খালেদা জিয়ার সন্তান। ওনার আশাটা তো ইতিবাচক হিসেবে আমরা নেই। এখন এটা ওনাদের দলীয় কিভাবে তাকে তার নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা কেমন হবে, তার পদচারণা কেমন হবে, এটা দলীয় ভাবনার সিদ্ধান্ত হবে, কিন্তু আমরা ওনাকে স্বাগত জানাই। জি, স্বাগত জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এখন যে নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের, তফসিল ঘোষণার পর, নির্বাচনী তফসিল ঘোষণার পর যেমন নিরাপত্তা দরকার, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার, সেটি আপনি দেখছেন? ব্যাপারটা হইলে হোম মিনিস্টার, উপদেষ্টা আর কি, হোম উপদেষ্টা একটা কথা বলেছেন, আর বিগত দিনের কেউ বলে নাই যে যারা ইলেকশন করবেন, প্রার্থী হবেন, তারা চাইলে গানম্যান চাইতে পারে, অথবা কেউ গানম্যান যদি না নেয় তাহলে অস্ত্রের লাইসেন্স চাইতে পারে, তারা অস্ত্র চাইতে পারে, তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। এতে কি নিরাপত্তা নিশ্চিত হবে? না, এটা তো নিরাপত্তার জন্য যে একটা কত হুমকি, এটা তো উনি প্রকাশ করলেন। ইতিপূর্বে তো কোনো হোম মিনিস্টার বা হোম সেক্রেটারি এই কথাটা বলে নাই, হোম উপদেষ্টা বলে নাই যে গানম্যান। তা প্রার্থী একটা আসনে 10 জন 20 জন যদি প্রার্থী থাকে কোনো কোনো আসনে, তা সেখানে গানম্যান অথবা অস্ত্র, ঠিক না? তার কাজে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এটা দিন দিন আমার মনে হয় যেন মানুষের জীবন। যে ওসমান হাদি যিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন, ওনার অবস্থা খুবই সংকটাপন্ন। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও একটি বার্তা এসেছে আমাদের কাছে। এরকম তো মারার টার্গেট নিয়ে তো তাকেই করছে আর কি, হত্যার টার্গেট নিয়ে তো তাকে যে অবস্থা যেভাবে গুলি করলেন, কাছ থেকে এইভাবে। আল্লাহ তাআলা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ দান করুক, দেশে ফিরে আসুক। এটা একটা আতঙ্ক। যেমন বিএনপির একজন প্রার্থী, তো অনেক কারণ আছে, তার মধ্যে বললেন ওই যে নারায়ণগঞ্জের বন্দরে যে উনি নির্বাচন করবেন না ঘোষণা দিয়েছেন, নিরাপত্তার কারণে। আরও আছে বহুত কারণ আছে, তার মধ্যে নিরাপত্তার শব্দ আছে তার আর কি। এই জন্য কিন্তু সবাই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। কারণ যারা রাজনীতি করবে, তারা তো রাজনীতি যারা করবে তারা তো প্রকাশ্যে থাকতে হবে মানুষের মধ্যে, তারা তো জনগণের কাছে যাবে, জনগণের কাছে তো যেতে হবে, ডোর টু ডোর যেতে হবে তাদেরকে, ঠিক না? এখানে শুধু পুলিশ বেষ্টনী দিয়ে থাকবে, অমুক সময় তৈরি করবে, তা তো না। এই কাজে পুলিশ বেষ্টনীর মধ্যে তো ওই এরও তো ট্রাম্পের তো কানে গুলি লাগছিল। এত আমেরিকার মতো একটা জায়গায় এত বড় হাই সিকিউরিটি, সেখানে তো তারা এটা করেছে। তা কাজে এই জন্য নিরাপত্তা, এটা সার্বিকভাবে আমরা একটা জাতির যে অবস্থা বর্তমান, যে অবক্ষয়টা অত্যন্ত মারাত্মক। কিন্তু আর প্রতি বছর যখন নির্বাচন আসে, ওই যে রাহুর দশা কয় আর শনির দশা, রাহু গ্রাস, এটা কিন্তু সংকট, ক্রান্তিকাল, এটা কিন্তু সবসময় চলে আসছে। এটা নতুন কিছু না। নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক নয়, আপনি বলতেছেন না, নিরাপত্তার পরিস্থিতি সন্তোষজনক এখনো নয়। দেখি সরকার কতদূর কি করতে পারে। আর এইভাবে লাইসেন্স গানম্যান কত দেবে, কত গানম্যান কত লাইসেন্স দেবে ভাবে, এইভাবে সম্ভব নয়, এটাই বলছেন। হ্যাঁ, এটা সম্ভব করতে পারে আমাদের, কিন্তু নিরাপত্তা দেওয়াটা কতটুকু সরকারের পক্ষে সম্ভব, এটা তো একটু দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে। জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 18 বছরের প্রবাস জীবন কাটিয়ে ফিরছেন, আপনাদের প্রস্তুতি নিয়ে যদি একটু বলেন। অবশ্য বেশি পাবো না। জি, না, ঠিক আছে, প্রস্তুতি নেওয়ার বিষয় না এখানে। তারেক রহমান আসবেন, এটা আমাদের প্রতীক্ষার ফসল। জি, আমাদের প্রতীক্ষা দিন শেষ হবে।
এই জন্য বিএনপি নেতা কর্মীরা সব উদ্যোগেই আসবে এখানে কেন্দ্র থেকে আজকে একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, হ্যাঁ আসার জন্য তারা বলবে, আসার জন্য একজন প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আসার জন্য এখানে যে টাকা পয়সা দিবে এই ধরনের কোনোই না, সব উদ্যোগে তাদের আসতে হবে। আমি একটা জেলার আহ্বায়ক, আবার ওখান থেকে আমি চাই আর না চাই হাজার হাজার মানুষ আসবে, আমি যতটুকু পারি ততটুকু সহযোগিতা করবো, মানুষ আসবেন। তো এখন উনি আসবেন, ঢাকাতে লক্ষ লক্ষ মানুষ হবে, এটা খুবই স্বাভাবিক। জি, এখন মানুষ বলবে যে তারেক রহমান প্রতিদিনই বলেন যে জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়। তো মানুষ প্রশ্ন করতেই পারে যে তারেক রহমান যেদিন আসবেন সে লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে আসবে, তাই জনদুর্ভোগ সৃষ্টি হবে, তাই তো নাকি? ওদিন কী বার? 25 ডিসেম্বর সরকারি ছুটি আছে। সরকারের ছুটির দিন। তো সরকারের ছুটির দিন তারেক রহমান আসবেন, বেছে নিয়েছেন কোন দিন? যে আমি যাব, আমার যাওয়াকে কেন্দ্র করে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, অফিস আদালতে যে যেন মানুষের কষ্ট না হয়, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যেতে ছেলেদের কষ্ট না হয়, যে কারণে উনি বন্ধের দিনে আসতেছেন। তো সেদিন ওখান থেকে আপনার এয়ারপোর্ট থেকে আসবেন এবারকার হসপিটালে, ওখান থেকে আপনি উনি গুলশান আসবেন। এদিকে ঢাকা শহর পুরাপুরি থাকলো, ওদিক দিয়ে অনেক যা রাস্তা আছে, বিশেষ করে উত্তরবঙ্গ গাড়ি করতে ওই দিক দিয়ে আসে, মানিকগঞ্জ দিয়ে সাভার দিয়ে চলে যায়। তো এই জন্য চিন্তা ভাবনা করেই বন্ধের দিনে উনি আসতেছেন। আমরা আশা করি জনদুর্ভোগ না হয় সেজন্য এটা করা এইটি হচ্ছে। খেয়াল থেকে, কিন্তু তো এখন ইনশাল্লাহ উনি হয়তো সকালে 11টার মধ্যে হয়তো এসে পৌঁছাবেন, হয়তো আসতে 12টা 1টা 1:30 বাজবে হয়তো। এর ভিতরে সেই সময় এমনিই ছুটির দিন, আর এই সময়টা মানুষ খুব একটা বেশি ভিড়ও থাকে না, এসব চিন্তা ভাবনা করে উনি আসবেন। আর নিরাপত্তার ব্যাপারটা যেটা আপনি বললেন, যে সরকারের পক্ষ থেকে দায়িত্বটা নেওয়া উচিত, সরকারের ঘোষণা থাকা উচিত ওনার, আমরা ওনাকে নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করব। কারণ উনি শুধু একটা দলের নেতা না, তো উনি আমার ভাই যেমন বললেন, দেশের মহান স্বাধীনতার ঘোষক, সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতির সন্তান, মা তার 3বার প্রধানমন্ত্রী ছিলেন, তার সন্তান। সে দেশে আসবে, স্বাভাবিকভাবে সরকারের অন্য একটা পার্টির চেয়ারম্যান বা সভাপতি আর তারেক রহমানের ভিতরে 2-3টা গুণাবলী বা 2-3টা মানে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য গুরুত্ব বিবেচনায় সেই কারণে সরকারের উচিত বলছেন আপনি যে আপনার এটা আমরা নিরাপত্তার দায়িত্ব আমরা দিই। অনেক ধন্যবাদ। আবার বিরতির সময় হয়েছে, আবার ফিরে এসে কথা বলবো। দর্শকদের বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম নির্বাচনী পরিস্থিতি, চলমান রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে। জনাব আশরাফ আলী আকন, বিরতির আগেও প্রশ্নটি করেছিলাম, পরিবেশ আপনি কেমন দেখছেন? পরিবেশ সন্তোষজনক না, এই জন্য না, উনি যেটা লেভেল প্লেইং ফিল্ড এইটা এখনও উনি করতে পারেন নাই। এই সরকার তফসিল তো হয়ে গেল, তফসিল হয়েছে, তফসিল তো ওই 111-এ তফসিল হয়েছিল, এরপরে তো 2 বছর পরে নির্বাচন হয়েছে। তফসিল ঘোষণায় যে নির্বাচন তা কিন্তু না, 111-এ তো তফসিল হওয়ার পর 2 বছর পর নির্বাচন হয়েছে, তফসিল হয়েছিল। কাজে এখনও যে তফসিল হইলে যে নির্বাচনটা সুষ্ঠু হবে তা বলা যায় না। কারণ এই যে আপনার সিএসি যে এমন একটা কথা বলল যে এটা বিচ্ছিন্ন ঘটনা, হ্যাঁ, এই যে ওসমান হাদির শরীফ ওসমান হাদির যে ঘটনা বিচ্ছিন্ন করে, এটা বলে উনি আরেকটা বিতর্কের সৃষ্টি করলেন। এটা তো বিতর্ক, এর আগে উনি বলেন, এর আগে এটা ব্যাখ্যা আবার উনি দিয়েছেন যে উনি এভাবে বলতে চাননি। ইন্তেকাল এই আগের সিসি বলেছিলেন যে ইন্তেকাল করেন আপনাদের দলের, হ্যাঁ, তারপর তো এও তো তাই একই অবস্থা। জি, আমার মনে হয় যে এই সব বিষয়গুলো নিয়ে সামনে, তারপর নিরাপত্তার ব্যাপারটা ইদানিং যা দেখালো, প্রার্থীদের নিরাপত্তা, সুষ্ঠু পরিবেশ, তারপরে যখন পুরাদমে হবে, এখনও বিভিন্ন দলের মধ্যে কে নমিশন পাইলো কি পাইলো না, তার মধ্যে সংঘাত মারামারি চলছে, এবার জ্বালাজালি, আগুন জ্বালাজালি বিভিন্ন জায়গায় চলছে, মিছিল চলছে, মির্জা ফখরুল ইসলাম সাহেবের চামড়া খুলে নেবে আমরা, যদি আমার 2 ঘালে স্লোগান হচ্ছে, মনোনয়ন বঞ্চিত যারা তারা অনেকে ক্ষোভ প্রকাশ করছে। এটা তো দলেরই মানতেছে না, আনুগত্য মানতেছে না। সবচেয়ে উৎসব হলো দলের আনুগত্য যদি যেসব দলের নেতাকর্মীরা মানবে না, এই যে মনে করেন প্রায় 5-7 হাজার লোকদেরকে বহিষ্কার করলো বিএনপি, তো নিশ্চয়ই তারা সাদাবাজি করছিল দেখেই তো বহিষ্কার করলো। আবার কিছুদিনের মধ্যে দেখবেন এদেরকে আবার ভিতরে ঢুকাই নেবে, এদেরকে কিন্তু আবার দলে নিয়ে নেবে, কিছুদিনের মধ্যে দলে নিয়ে নেবে। তো এই যে অবস্থা, তা অবৈধ অস্ত্রগুলি যারা বিভিন্ন হামলায় যে জেলখানাগুলো যে অবৈধ অস্ত্র, সেগুলো এখনো পুরো উদ্ধার হয় নাই, সেগুলো তো সন্ত্রাসীদের হাতে আছে।
তা এই ভারতীয় সন্ত্রাসী খুনিদের হাতে আছে, এগুলো করতে হবে। এইগুলা অস্ত্র উদ্ধার করতে হবে, জি। আর যারা প্রার্থীদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স না, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে সেনাবাহিনীর সদস্যরা থাকতে হবে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে। হ্যাঁ, এবং যারাই ভোটের বিরুদ্ধে অবস্থান নেবে, এবং প্রত্যেক দলের নেতাকর্মীদের বলবো ভোট কেন্দ্রে যেন তারা শক্ত অবস্থান নিয়ে থাকে। যেমন জামাতে আমির বলছে ভোট ডাকাতি করতে হলে হাত ভেঙে দেওয়া হবে। সেটা কিন্তু আমাদের আপনাদের কথা, রাজনৈতিক দলগুলোর একটা শক্ত অবস্থান থাকবে, এটি বলছেন অবস্থান থাকতে হবে। সময় না থাকলে এটা কে নিয়ন্ত্রণ করবে, কে করবে? জি, ধন্যবাদ আপনাকে। আমি আমার প্রিয় ভাই আশরাফ আলী আকন্দ ভাইকে বলতে চাই, তার কাছে জানতে চাই, আর কত বছর অপেক্ষা করলে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে, একটা ভালো নির্বাচন কমিশন গড়ে উঠবে? কত বছর পরে? এটা রাজনৈতিক সংস্কার 1 বছর, 2 বছর, 5 বছর? এই সরকার যতদিন থাকবে ততদিন আরো অবনতির দিকে যাবে, আরো অবনতির দিকে যাবে। এর মধ্যে এর আগে তো ছিল সরকার ক্ষমতা ছিল, চৌকর সেনাবাহিনী ছিল, চৌকর র্যাব ছিল, চৌকর বিজেপি ছিল, চৌকর ছিল, প্রশাসন ছিল। রাতের বেলা ভোট হয়ে গেছে, আগের দিন ভোট হয়ে গেছে। সিআইসি নির্বাচন হলো, 48 ঘন্টা ফলাফল ঘটনা বন্ধ রাখলো, ভোটটা ডাকাতি করলোই। তো কবে কোন দল? এখন যেটা আছে, এখন পরিবেশ একটা জিনিস হলো যে এখন কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, এটাই সবচেয়ে সুযোগ। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে, কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ, সবচেয়ে ভালো শাসক, এমনকি বিভাগ তুলনা করতে হয় না, ফেরেশতার মতো যদি নিরপেক্ষ ব্যক্তিও যদি প্রধান নির্বাচন কমিশনার হন, তারপরেও সে নির্বাচন সুষ্ঠু করতে পারবে না, কারণ দলীয় সরকারের বাইরে যেতে পারে না। আমি তো নিজে প্রমাণ দেখলাম, সিইসির সাথে কথা বলেছিলাম, আমি নির্দেশনা দিয়ে দেয় সব সিট নিয়ে নিতে হবে, উপায় থাকে না। তো এখন তা নাই, এই জন্য আমি মনে করি অবৈধ অস্ত্রগুলো উদ্ধার, অবৈধ অস্ত্র আর কত বছর পর অবৈধ অস্ত্র উদ্ধার হবে? মানে এই যে থানা লুট হয়েছিল, থানা লুটে শুধু না, আপনার আওয়ামী লীগের অনেক লোকজন যারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত হয়নি, আওয়ামী লীগ টাকা পয়সা কামাই করে তারা উপযুক্ত গণঅভ্যুত্থানের সময় বার্মা থেকে, তারপরে যে জিনিসগুলি এখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো আছে না, 15 মাসে কয়টা অস্ত্র উদ্ধার করছে, আর 15 বছর সময় দিলে আর কয়টা উদ্ধার হবে? তারপরে কি আপনার সুষ্ঠু নির্বাচন হবে? তারপরে অবৈধ অস্ত্র ঢুকবে না? প্রতিনিয়তই অবৈধ অস্ত্র ঢুকতেছে, আগের উদ্ধার হচ্ছে না। তো আর কত বছর, আর কত বয়স হলে সে তাল পুকুরে নিয়ে যাবেন আমাকে দেখাতে, ওই ঘটি ডোবে না। তফসিল তো ঘোষণা হয়েছে, তফসিলের পর তো একটা পরিবর্তন আসার কথা। পরিবর্তন তো আসছেই। কি হচ্ছে? হাদিকে মারা, এটা ধরেন একটা পলিটিক্যাল, এটা অনেক বড় একটা আমাদের দুঃখজনক একটা ঘটনা, এটা অপূরণীয় একটা ক্ষতি হয়ে যাবে হাদি যদি আমাদের ফিরে না আসে। এই জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করে। তার মানে কি এই মির্জা আব্বাসের মতো একজন মানুষ হাদিকে কেন গুলি করাতে যাবে বলেন তো? কোনোভাবে কি মির্জা আব্বাস হাদি প্রতিদ্বন্দ্বী মনে করেন? মির্জা আব্বাস মেয়র ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, যুবদলের প্রেসিডেন্ট ছিলেন, তার কমিশনার ছিলেন, এর আগে বসবাস তার। হাদিকে উনি গুলি করতে যাবেন? দেখেন, হাদিকে গুলি করার পরে উনি হাসপাতাল দেখতে গেলেন, অসভ্য আচরণ করা হলো। কারা করলো এগুলি? এগুলি কারা করলো? তারাই হাদিকে এই হত্যাকাণ্ড এগিয়ে দেওয়ার জন্য আমি যথেষ্ট করি, আমি মনে করি। তাই আমি বলবো যে কি অসভ্য। মির্জা আব্বাস বাড়ি লুট করার জন্য বলেছে, আক্রমণ করার জন্য বলেছে। কারা করলো বলেন তো? কারা করলো? ডাকসুর ভিপির আইডি থেকে গেছে, মির্জা আব্বাস বাড়ি ঘেরাও করেন, আধা ঘন্টা বাড়ি উড়ার দেন, গুড়িয়ে দেন। এত বড় সাহস পায় কোথায়? কোথায় পায় এই সাহস? কোথায় পায় এই সাহস? যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে না, বিরোধিতা করেছে, দেশের গণতান্ত্রিক আন্দোলনের কোনো অবদান তাদের নেই, ছিল ছাত্রলীগের ভিতরে ঢুকে হেলমেট পরে এসব সমস্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বা ওই যখন যে কোরআন সংস্কার তার আগে তার করেছে আন্দোলন সংগঠন, তারা মির্জা আব্বাস পরিবেশ নষ্ট করেছে তারা পড়ে আছে। তবে একটা দিন বলবো, নির্বাচন হবে ইনশাল্লাহ, তার কারণ 85, 86, 88, 96, 2014, 2024 সমস্ত রাজনৈতিক দল নির্বাচন আমরা ঠেকাতে পারেনি। অতএব এই নির্বাচন যারা ঠেকাতে যাবে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম নির্বাচন প্রসঙ্গে। আলোচকরা যেটি বললেন যে নির্বাচনটি সুষ্ঠুভাবে হতে হবে, সেটির জন্য যে পরিবেশ দরকার সেটিও দ্রুত বাস্তবায়ন করতে হবে, পরিবেশ নিশ্চিত করতে হবে। আজকের আয়োজন শেষ করব। ভালো থাকবেন সবাই। আগামীকাল অন্য কোনো বিষয়ে কথা হবে।